নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখন সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, আর এই ঘরে সোনামার ঘরের সামনে সবাই মিলে বসে গোল টেবিল বৈঠক হচ্ছে। আর মা ওদিকে পাশে গেছে চান করতে, আমিও চান দান করে নিয়েছি। আর এদিকে মা বাবা ওরাও সবাই চান করবে, কিন্তু যে চানে যাওয়ার আগে এই বসে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আগামীকাল ষষ্ঠী পুজো, কি ব্যাপার স্যাপার, কোথা থেকে কি নিয়ে আসতে হবে। বাবা সকালবেলা একদম ওদিকে জল ভর্তি হয়ে গেছে ট্যাঙ্কে, বাবু চালিয়ে এসেছিল। তো যেটা বলছিলাম, বাবা সকালবেলা একেবারে খুব সকালবেলা, বৌমা যাবো আমি মানের বাজার বয়ে নিয়ে আসবো। আমি বলছি ও তো ওই ঘরে, টাকা তো আমার কাছে এখানে নেই। বলে সে ঠিক আছে, টাকা পরে দেবে, আমি নিয়ে আসি। মানে আনাটা একটা বড় ব্যাপার, দায়িত্ব ওটা যখন আছে তাড়াতাড়ি করে আনতে হবে। ওইটা নিয়ে এসছে। আবার কি একটা বলছিল এক্ষুনি, বটের ডাল নাকি ষষ্ঠী বটের ডাল বিকালে আনবো। আবার মিষ্টি ফল আনতে হবে। ফল বৃহস্পতিবারে হাটে নিয়ে আসিনি, তার কারণ সামনে অনেকটা গ্যাপ, শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য আজকের হাট আছে নিশির মোড় হাট, সেখানে যাওয়ার ব্যবস্থা। তো অত দূর বাবা আর হেঁটে কি যাবে, আমি ওকে বলছিলাম তুমি বিকালের দিকে গাড়ি নিয়ে টুক করে একসাথে যেয়ে ওখানে আর একেবারে মিষ্টি টিষ্টিগুলো নিয়ে আসো। ওখানে খুব বড় করে কিন্তু হবে না, আর একটু মিষ্টি আনতে গিয়ে যদি পনির পাই খুব বড় বলে ব্যাপার না, একদমই বড় হবে না। ষষ্ঠী পূজা ছোট করে যেমন হয় সেরকম হবে। বড় সড়ো যা হওয়ার সেগুলো সামনে সময় আছে। পূজাটাই বড়, মানে পূজাটাই বড়। মানে যে লোকজন বলা, আত্মীয় স্বজন ডেকে যে বড় করে যে অনুষ্ঠান খাই খাওয়ান দেওয়ার যে ব্যাপারগুলো, সেটা কিন্তু এখন করছি না। শুনেছি কি পনির এনে থুবি, ওই রসগোল্লা আনতে যাবি, পনির সবসময় পাওয়া যায় না। কেজি গানে এনে দেখুন। ফোন এসছে? হ্যাঁ ফোন, আমার ফোনে ওটা মনে হয় বলে আমরা কিন্তু ক্যান্সেল করবো, যারা পাঠিয়েছে তারা বুঝবে। पर वो तो हमने ऑर्डर नहीं किया। कैंसिल हम कैंसिल नहीं कर पाएंगे, जिसने ऑर्डर किया है वही तो पाएगा ना कैंसिल करने। कैंसिल कर पाएगा तो वो बोलता महाराष्ट्रতে ফ্লাইটের টাকা দিতে হবে, দিলে চলে আসবে। হিন্দি বাবুর বাবার থেকে বাবু ভালো বলে। বাবুর বাবার হিন্দি শুনলে তো হেসে মরে যাবে সবাই, ওই জন্য বাবু কথা বললো। কে একজন গিফট পার্সেল ওখান থেকে অর্ডার করে দিয়েছিল, তো বলছে মহারাষ্ট্রে চলে গেছি। কে মহারাষ্ট্রের অ্যাড্রেস তো কোথাও আমি কোথাও দিইনি কাউকে। বা হিন্দিতে বলছে, প্রথমে আমি ধরেছি, তো বাংলা বলে যাচ্ছি, সে তো বুঝতে পারে না, বলে হিন্দিতে বলতে হবে ওর বাবার কাছে দিয়েছি। বাবু শেষে ওর বাবার কাছ থেকে বাবু বললো যে বাবা হিন্দিটা আমার কাছে দাও। ভালো হ্যান্ডেল করে দিল মেরা বেটা। বলে যে ট্রেনে করে চলে আসো, না হলে ফ্লাইটে। হ্যাঁ আমোদ লেগেছে, ট্রেনে করে চলে এসো। পার্সেল আনতে মহারাষ্ট্রে যাবো ট্রেনে করে। ফোন করেছে, আমি বলছি কোথায়, তারপরে কোথায়, এখানে চলে আসবে। আর যাই হোক, কে দিয়েছেন পার্সেল পরপর কটা আছে, ফোন করে বলেছেন কয়েকজন, কিন্তু ওইখানে কি করে চলে গেল তো নেওয়া সম্ভব না। মাঝে মধ্যে ওরকম হয়, কখনো কখনো ক্যানিং এ চলে আসে, ক্যানিং পর্যন্ত এসে যায়, এদিক ওদিক হয় ওরকম। ষষ্ঠী পুজোটা সবচেয়ে বড় পুজো, কিন্তু এটা পুজোটা গুছিয়ে করতে হবে। কিন্তু খুব একটা মানে জমক করে করছি না, কারণ মেলা লোকজন ডেকে বা কোনো ওই খাওয়ান দাওয়ান এসব করছি না, কারণ সুস্মিতা এখন তো একদম মানে কিছুই করতে পারে না। আর ও এই গরমের সময় মেলা লোকজন এক জায়গায় করে একটা বিরাট একটা কষ্টের ইয়ে, তার চেয়ে একদম জন্মদিনই কি মুখী ভাতে যেন একটা সময় দিকে বড় করে একটা অনুষ্ঠান করে তখন সবাইকে ডেকে একটা আনন্দ করে ঠান্ডা ওয়েদার দেখে করা হবে। এখন এই ছোটখাটো তবে ষষ্ঠী পুজোটা একটা গুরুত্বপূর্ণ পুজো, খুব বড় পুজো। জন্মের পরে যে পুজোটা হয় শিশুদের, সবচেয়ে বড় পুজো এই। তো এই পুজোর জন্য বাজার করে নিয়ে গিয়েছে ঠাকুর দাদা, শুধু বলতেছে আমি বাজারটা গুছিয়ে করে আনিছি। আমি বলি তুমি বাজারটা গুছিয়ে করে নিয়েছো, টুনটা ছোট ব্যাগে কি বাজার,
দেখি একটু একটু করে বোনের ওই জিনিস ওইরকমই থাকে। হ্যাঁ আর তাছাড়া তুমি হচ্ছে বাবার উপরে রায় নিচ্ছিলে, সেটা তোমারই দোষ, কেননা সে একটা আনন্দের সঙ্গে আছে। না না রাই নিচ্ছিলাম না, কি হয়ে জানো, ওই বাজারের ব্যাগটা নিয়ে এবার আমি বাগানে কাজ করছি, সে ব্যাগটা নিয়ে আমার ধারে এসেছে হাঁটতে হাঁটতে এটা তো করে, যাই কিনুক, বাড়ি বড়টা চলে মাছ এসো। কিনুক, যা কিনুক, ওই পথে তাই আমি জোরে হাঁক দিচ্ছিলাম, আমি ওর বাড়ি থুয়ে এসো ঘরে থুয়ে এখানে এসে দেখি বসে বলছে কি মিষ্টি আনা হয়ে গেছে, মানে পঞ্চ মিষ্টি কিনেছে, তো সেটা হচ্ছে মিষ্টি আনা হয়ে গেছে। মা তখন বলছে তাহলে আর মিষ্টি লাগবে না তো, তোমার ওই মিষ্টির লোকজন আসলে দিতে পারবে তো। এইরকম ওরাই করছে। আর মোনাদিরা ওরাই এসছে, মা ওই বলছিল কাউকে বলা হচ্ছে না, সেই প্রসঙ্গে একটুখানি বলি। ওরা যে এসছে কালকে কমেন্টে দেখছিলাম যে ওরা গেল আমরা বাদ হলাম, অ্যাকচুয়ালি ষষ্ঠী পুজো উপলক্ষে যে ওদেরকে ডাকা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে, ব্যাপারটাও কিন্তু অনেকদিন এরকম না। আসার কথা। ওরা আসার প্ল্যান ছিল, এসে গেছে, ষষ্ঠী পুজো পার করে তা যাবে। ওরা আমাদের বাড়ি থাকছে কখন, ওরা তো এদিক ওদিকই খেয়ে বেড়াচ্ছে। আসলে এই জায়গায় এসে অনেক পরিচিতি হয়ে গেছে এদিক ওদিক করে। এখন আজকে কিন্তু ওরা এখানে নেই, একটা নিমন্ত্রণ আছে, পদুইদাদের বাড়িতে ডেকেছে, ওরা গেছে, আমরা আর কেউ যাইনি, যাওয়ার মতো অবস্থাতেও নেই, কেননা ও চলে গেলে এদিকে সব ভিডিওগুলো অফ হয়ে যাবে। সৌরভকেও ডাকছিল কিন্তু সৌরভ যাবে না। আর একটা কথা, আমরা দুজন একটু এই লাস্ট আমাদের এই ষষ্ঠী পুজো এ নিয়ে আমরা দুজনে একটু খুব চিন্তায় আছি, আবার দুজন একটু ঝামেলাও করছি, কারণ ভাগে উড়ে যাচ্ছে ষষ্ঠী পুজোর বেশি খাটনি। তার ঠাকুর বাড়ি গেছে, ঠাকুর বাড়ি গেছে, বোনের বাজার করবে। বেশি বেশি মানে ও মা দায়িত্ব বলে দাও। শেষ ষষ্ঠী পুজো বলো না, শেষ ছাড়াই শেষ বলো না, না না আমার ছেলে মেয়েদের ছেলে মেয়েদের তুমি শেষ বলো না, তোমার হয়তো জানা নেই, জানা নেই না, হতে পারে, আবার কারোর হতে পারে। তুমি ওইটা শেষ বলো না। আমি যেন মনে করতে আমার এইটাই মনে হয় শেষ। না, দেখা যাচ্ছে আবার কোনো রাজপুত্র আসছে তোমার ছেলের ঘরে, নাতি পুতির না, ওগুলো করে। ওটা তো তোমরা আছো, ওটার কথা বলিনি। না তোমরা আছো বলা যায় না, কেন না দেখো এই দেখা যাচ্ছে আমার বাবু ছাওয়াল হয়েছে, আমার আবার ছাওয়াল বলে ফেলি, ছেলে টেলে খুব একটা বলতে পারি না তাড়াতাড়ি। তাও দেখা যাচ্ছে ষষ্ঠী পুজোর বাজার আমার বাবুর ঠাকুর এই করতে, কোথায় দখল করছে, তাই তো? হ্যাঁ বাবুর ছেলে ষষ্ঠী পুজোর বাজার कहाँ से बोल रहे हैं? हिंदी से बोलो। कहाँ से बोल रहे हैं? না দাদা বলো। হ্যাঁ তাই কি, সুন্দর বলছি। হ্যালো, অবশেষে সৌরভ আর আমাকে প্রদোষ দাদের বাড়িতে যেতেই হচ্ছে। দুপুরবেলা স্নান দান করে বাপ বেটা দুজনে বেরিয়েছি, প্রদোষ দাদের বাড়িতে যাব। সৌরভ উপরে এসে বসে পড়েছে। গাড়ি কি চালাতে পারবে নাকি? গাড়ি চালানো কবে, কতদিন পরে বলেছি? কত বছর বয়স হলে? কি 14? 14 বছর পরে। হ্যাঁ, মানে এখনো অনেক বাকি, পেছনেই বসতে হবে। ঠিক আছে, চলো। অবশেষে চলেও এলাম প্রদোষ দাদের বাড়ি। সৌরভ তো পথের মুখে দাঁড়িয়ে আছে। পাশে এই যে মালসা ভাঙা খাল, শুকনো হয়ে গেছিল, বর্ষায় আবার জল হয়েছে। আর আস্তে আস্তে বোধহয় আরও 2-3 বার ফোন করেছে, আমি আর ফোন তুলিনি। গাড়ি চালাচ্ছি, বুঝতে পারবে। আমাদের জন্য খাওয়া দাওয়া অপেক্ষা করে নাকি বসে আছে। আমি বললাম তোমরা খেতে বসো, কি করেছে কি জানি। বহু পুরানো এই যে খড়ের চালের ঘর এখনো কিন্তু স্মৃতির স্মারক হয়ে রয়ে গেছে। যদিও পাশে অট্টালিকা উঠেছে, কিন্তু এই যে খড়ের ঘর, মাটির দেওয়াল, বাবা মানে প্রদোষদার বাবা কবি মুকুন্দ গায়েনও এই ঘরে থাকতেন। তো এই ঘরটা অত্যন্ত ছায়া শীতল, এসি পুরো এর ভিতরে। এই এখানে কারা আছে সব ধরা পড়ে যাবে। সুমন দাস কোত্থেকে এসছে? আমি যা যাবো, হ্যাঁ, এই মালটা কোথায় ছিল? আমি এক যা যাবো, আমি সব জায়গায় আছি। ও, কবি মুকুন্দ গায়েন এই ঘরে বসবাস করেছেন আজীবন, এখনো করেন, এখনো করেন। এখনো করেন। ঠিক।
শুভেচ্ছা লিপি শ্রী মুকুন্দ গায়েন সমীপেশু, একটি মানপত্র, সম্মাননাপত্র, সেটা এখানে বাঁধানো রয়েছে। এই বাবার ছবিটা নষ্ট হয়ে গেল তো। হ্যাঁ, এই ছবিটা মানে ভালো হয়নি। অনেক পুরানো ড্রেসিং টেবিল। চলে এলাম। আসলে তোমরা যখন ফোন করছো তখন আমি স্নানও করিনি, ভিডিও চলছে। আরে আমার দেরি করে স্নান তো করি, আর আমার সময়ের সঙ্গে দয়াপুরের কারোর সময় মেলে না, এটা তো তুমি খুব ভালো করে জানো। যতবার গেছো ততবার দেখেছো। আমাদের অ্যাকচুয়ালি আমরা সময়ের, আর ব্যাপারটা হচ্ছে আমি প্রদোষদা যতবার ফোন করছে আমি বলছি হ্যাঁ এই তো বেরোচ্ছি, এই তো বেরিয়েছি, কিন্তু ওরাও ঠিক বুঝতে পারছে যে আমি কোন অবস্থায় আছি। যাই হোক, এবার একটু গল্প গুজব আড্ডা হবে, ওদিকে ওরা আছে। ঠিক আছে, আমরা খাওয়ার ঘরে চলে এলাম। আর এদিকে দেখতে পাচ্ছি আম। ও এ প্রদোষদা, এগুলো কি গো? এখানে তো আম্রপালি আছে, সব ধরনের আম, আমের রাজ্য দেখতে পাচ্ছি। হিমসাগর আছে, তারপরে আম্রপালি আছে, বহু 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 রকম আম। হ্যাঁ, বৌদিটা না খেয়ে বসে আছে আমাদের জন্য। একটা গ্রুপ খেয়ে নিয়েছে বাচ্চারা। সৌরভ সেই দলে নাম লেখাতে পারেনি, কারণ অনেক লেটে আমার সঙ্গে এসছে। আর বাচ্চাদের দলে মনাও পড়েছে। ওখানে ও সুমনদা বসে যাক, সুমনদা আর সৌরভ বসে যাক। খাওয়া দাওয়া করে উঠলাম। বৌদি তো এক মাথা থেকে রান্না করেছে, কতগুলো আমি গুনে বোধহয় শেষ করতে পারিনি। 5 রকম আইটেম করেছে। তো খাওয়া দাওয়া করে এখন একটু যাচ্ছি পুকুর পাড়ের দিকে। প্রদোষ দাদের তো অনেকটা বড় বাস্তু বাড়ি, আর পুরানো বাড়ি, যেহেতু গাছগাছালি রয়েছে, আম, জাম, কাঁঠাল, তাল, নারকেল, তো লেবু গাছ। এখন পুকুর পাড়ে যে গাছগুলো রয়েছে সেই গাছের তলাটা বেশ ঠান্ডা। এখন হঠাৎ করে হাওয়া একদম বন্ধ হয়ে গেছে। গতকাল এরকম সময় বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি একসাথে। আজকে সেরকম লক্ষণ দেখা যাচ্ছে না, কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে গেছে। এদিকে কাঁঠাল গাছে দেখতে পাচ্ছি বেশ কিছু কাঁঠাল হয়েছে, বড় হয়েছে। এর থেকে আজকে একটা ছোট কাঁঠাল এঁচড় রান্না করলো বৌদি, খেলাম চিংড়ি দিয়ে। এদিকে গাছে আম পেকেছে। আম তো একটু আগে দেখলেন, গাছেও একটা দুটো পেকেছে, তবে আম খুব পাতলা গাছে। খুব বেশি যে আম আছে তা না, আম ঝড়ে পড়ে গেছিল। প্রদোষদা এসো। ওদিকে সুমনদা পুকুর পাড়ের দিকে আগে চলে গেছে। এ প্রদোষদা, এই লেবু খাওয়ার মতো হবে কবে? এই লেবু প্রদোষদা কয়েকবার নিয়ে গেছিল, দারুণ লেবুর রস। এদিকে দোলনা বাঁধা আছে। গাছের গোড়ায় জল দেবে, জলটা কোথায়? সব ধান চাষের জল সব লাগিয়ে ফেলেছে। সুমনদা, লাল চন্দন দেখেছো? এই এখন পুকুরে জল কতটা আছে প্রদোষদা? এখন পুকুরে ওই এরকম বুকের কাছাকাছি জল আছে। তাও তো ভালো, মানে 5 জল মিলে। আমার বুকে জলটা আছে, আমি এটুকু শান্তি। তোমার বুকে জল আছে, এটা শান্তি। বুকে জল থাকে না লোকের, কিন্তু তোমার বুকে জল আছে। আমি বলেছি, আমি এই জন্য সবটা বুকে জল লাগে। না না না, তুমি একদম ঠিকই করেছো। এটা তো আম পড়ে আছে। গোয়াল ঘর কোথায়? কবির ভিটেতে আমের কবির ভিটেতে আম, জাম, কাঁঠাল, তাল, খেজুর, লিচু সবকিছুর ছোঁয়া আছে। লিচুটা কিন্তু এবার ফার্স্ট হয়েছে। কই সে গাছটা? লিচুটা, হ্যাঁ আচ্ছা, ওটা পরে যাচ্ছি। ওটা পরে। আর এইটা হচ্ছে তোমার গাছ ছিল, যে বকুল গাছ, হ্যাঁ হ্যাঁ, মরে গেছে। দেহ রেখেছে। হ্যাঁ, দেহ রেখেছে। আচ্ছা, আমরা এবারে যাব এই দিকে। এ প্রদোষদা, গত বছর তাল শাঁস খাবো বলে বড় আশা করেছিলাম, কিন্তু সে সুযোগ হয়ে ওঠেনি। তাল পাড়ার আর লোক হয়নি। শেষের দিকে পাকা তাল হয়েছিল, কিন্তু এবারে কি অবস্থা?
এবারে তো তাল পোক্ত হয়ে যাচ্ছে। ওই তো হচ্ছে যন্ত্রণা দাদা, তাল পাড়তে গেলে বাঁদর দরকার। মজা করে বললাম কথাটা। তো যাই হোক, তাল পাড়ার মতো মানুষ না হলে আমরা তো উঠতে পারবোই না। আর এই তাল গাছ দেখলে তো পা শিরশির করে। প্রদোষদাদের বাড়িতে আমরা যখনই আসি তখন এই জায়গাটাতে কিন্তু আমরা বসি। আর এখানে আমরা যেহেতু প্রদোষদার বন্ধু বান্ধব, আমরা এসে এখানে বসি। প্রদোষদার বাবা কবি মুকুন্দ গায়েন যখন বেঁচে ছিলেন তখন কিন্তু অনেক বড় বড় কবি সাহিত্যিকরাও এইখানে এসে বসে আড্ডা মারতেন, তাই না দাদা? হ্যাঁ, এধারে একটা বড় আম গাছ ছিল, সেটা আর নেই এখন। আরেকটা জিনিস দেখাই, এখানে আনারস দেখুন কতগুলো। প্রচুর আনারস। হ্যাঁ, আনারসের ওখানে কি বেশি হয়েছে? আচ্ছা, যাই হোক, আমরা এবার এখানে একটু বসি দেখি। ছোটবেলাতে পড়েছিলাম, আধার হলো মাদার গাছের তলায়, কালো হয়ে এলো দিঘির জল। কবির ভিটেতে সেই মাদার গাছ কিন্তু দেখতে পাচ্ছি। প্রদোষদা, এটা মাদার গাছ তো, অথচ কোনো অর্থকরী গাছ না, তবুও লাগানো। আসলে কবিদের মন বলে কথা। আবার ওদিকে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। ফুল ছিল আকন্দ। আকন্দ ফুল, ওনার কবিতায়ও কিন্তু আকন্দ ফুলের কথা আছে। একদম আকন্দ ফুলটা বাড়িতে লাগানো আছে আমার, একদম। ওটা আমি এখনো পর্যন্ত ওই ফুলটা যতদিনই থাকবো ততদিন আমার বাগানে থাকবে। একদম বাবার পছন্দ বলে কথা। লাল চন্দন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সুমনদা কিছু বীজ কালেকশন করলো, যদি গাছ করতে পারি। হ্যাঁ, অবশ্যই পারবে। এই যে লাল চন্দনের লাল বীজ। এখন বেজে গেছে 4টে বেজে গেছে, এবারে বাড়ি চলে যাব। পেছন দিকে সব দাঁড়িয়ে আছে বৌদি, প্রদোষদা, আমাদের সুমনদা মনাদি, ওরা একটু পরে বেরোচ্ছে। আমি 2 ছেলেকে নিয়ে চলে যাচ্ছি, বাবাই আর সৌরভকে নিয়ে। আমি আবার এখান থেকে গিয়ে একটু পোস্ট অফিসে যাব, ওখান থেকে বাড়িতে যাব, বাড়ির থেকে আবার নিশির মোড় বাজারে যাব। হ্যালো বৌঠান, ও বৌঠান, আমরা আসছি। আপনি এবং আপনার কর্তামশাই বুবুলকে নিয়ে যাবেন আগামীকাল। অবশ্যই একটু পদধূলি দেবেন আপনারা। পদধূলি তো সবসময় আছে স্যার। হ্যাঁ, তাহলে আমরা এগোচ্ছি। একবার গেলেই পদধূলি থেকে যায়। না থাকে না এখন যা। এসেছিল, হ্যাঁ, সেখান থেকেই বাংলোরটা উদ্বোধন সে হোক, কিন্তু পদধূলি থাকে না। যা ঝড় বৃষ্টি হচ্ছে এখন, ও ধুলো থাকে না। আর অ্যাকচুয়ালি পায়ে তো ধুলো এখন লাগেই না, সবাই জুতো পরে থাকে। আগে দাও পদধূলি থাকতো, এখন ওই জুতিকা ধুলি টুলি এগুলো থাকে। এই আসি গো। কি পোস্ট অফিস যাবে? হ্যাঁ, একটু পোস্ট অফিস যাবো, ওখান থেকে তারপরে। বিকালবেলা এখন একটু ঘরের বাইরে এই সামনে বেরোলাম। আর সোনামাকেও এতক্ষণ এই ঘরের সামনে এখানে একটা চেয়ার নিয়ে বসে রাখা হয়েছিল, মা রেখেছিল। আজও কারেন্ট চলে গেছিলো, কিছুক্ষণ আগেই এসছে। তারপরে ও বাইরে এখানে বসেছিল যখন, তখন এদিক ওদিক করে দেখছিল। আর যত আস্তে আস্তে দিন যাচ্ছে, চোখটাও মেলে তাকাতে পারছে, এদিক ওদিক দেখছে আর কি, কোথায় গাছগাছালি কী ব্যাপার, মানে ফালুক ফুলুক করে যে দেখার ব্যাপার সেটা দেখছিল কিছুক্ষণ বসে বসে। তারপরে কারেন্ট এসছে, আবার ঘুমিয়ে গেছে, ঘরে আছে। আর আমি এই সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করব। আর কাল যেহেতু আগামীকাল ষষ্ঠী পূজা, তো যাই হোক রান্নাবান্নার দিকেও তো কম বেশি 2-5 জন হলেও তো খাওয়া দাওয়া করবে। আর তারই একটা ব্যস্ততা চলছে বাড়ির দিকে, এদিকে গোছগাছ করা দেখতে পাচ্ছি। এই মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, জল নিয়ে আসার ব্যাপার। তো ওদিকে জল ভরতে গেছে, সৌরভ সাইকেল নিয়ে যাবে, ওই ড্রাম এতে করে নিয়ে আসে, সাইকেলে করে ঝুলিয়ে।
তো জল নিয়ে আসা, তারপরে কাঠ এদিক ওদিক করে গোছানো। মাকে বলছিলাম গ্যাসটা ওই ওভেন আছে আমাদের, তো একটা কেনা আছে, ওতে করে রান্না করলে হবে গরমের মধ্যে। বলে ও জলে না, কিচ্ছু না, ওতে করা যাবে না। তাহলে তোমার ওই কাঠ ভরসা যখন, তাহলে সেগুলোও রেডি করতে হবে, কেননা কখন বৃষ্টি আসে সেটাও একটা ব্যাপার, আর দিনের দিন তখন এক জায়গায় করা সেটাও সমস্যা। তো এখন সব চারিদিক দিয়ে সবাই মিলে করছে। আর সৌরভ আর ওর বাবা দাদাদের বাড়ির থেকে এসে সৌরভ পড়তে বসছে, 4:30 দিকে ওকে পড়াতে এসেছিল, ও বসে গেছে। আর ওর বাবা চলে গেছে বাজারে, কি আনতে হবে না আনতে হবে সব বলে আমাকে বাজারে একটু ফোন করে বলে দিও। আবার এখন তাকে ফোন করতে হবে, করে বলতে হবে, মনে থাকে না আবার সব কিছু। তো ও ওদিক থেকে ওকে বাজারগুলো নিয়ে আসবে, আর যা লাগে টুকটাক আগামীকাল আবার হবে। আর এই হাটে না গেলে তো কোথাও আর কিছু খুঁজে পাওয়া যাবে না। এই যে ফল পাকড় যে যা কিছু, কোনো একটা হাট বারে না গেলে কোথাও আর কিছু খোঁজ মিলবে না। এখন হয়তো বাড়ি বাড়ি গাছে আম আছে, আমটা মিলবে, কিন্তু অন্য কিছু আর পাওয়া যাবে না। ওদিকে কিন্তু সূর্যটা অস্ত গেছে, আর দেখা যাচ্ছে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু তারপরে অনেকটা সময় গেল, কেননা যখন কথা বলছি তখন ওদিক থেকে ঘরে কান্নার আওয়াজ। তারপরে এই কোলে নিয়ে আমি কিন্তু এই বারান্দাতে আছি, ওকে কোলে নিয়েই কথা বলছি। ওদিকে বাগানে দেখতে পাচ্ছি মা ঢুকেছে, কি কাটছে তো কি জানি। সামনে কত ছোট ছোট জামা প্যান্ট, এইগুলো তুলতে হবে, ভাঁজ করে রাখতে হবে। আগে জামা প্যান্ট কিনতে গিয়ে সৌরভের জন্য এক ঢালোয়া হয় গেঞ্জি, না হলে বোতাম দেওয়া জামা, কত মেয়েদের জামা চোখের সামনে পড়তো বিভিন্ন ধরনের। তো এখন কেনা যাবে, অসুবিধা হবে না। মার হাতে দেখতে পাচ্ছি একটা ডাল। তুমি এই জন্য বাগানে ঢুকেছিলে? আমি বলছি কলা বাস না কাটছে, কি করবে এটা? ও আমি মা বলছিল মনে করে দিতে, তো নিজেই মনে করে নিজেই ব্যবস্থা করেছে, উড়িয়ে তুলে দেবে ওদের ওখান থেকে। আগুন দিয়ে ধোঁয়া দিলে চলে যাবে। উঠে কান্নাকাটি করছিল, আবার এই নিয়ে হাঁটছি। বাবা আমাদের হাঁটুরে ঢুকে গেছে। শোনা যেও না এরা বিনা পানি যাবে বলছে, যেতে হবে না এখন। বিনা পানি যাওয়ার কোনো দরকার নেই, অন্ধকার হয়ে আসছে। কোথায় রাখবে? এই সৌরভের ঘরের পাশে, এইদিকে রাখ, এখানে রাখ। রাখো। সেই গেলে আর এই আসছো, আমি ভাবছি রাত্রেও ও বাজারে গেছিল ওর সঙ্গে। তাহলে আর যাস না, খাবার এসছে এখানে। কচি তালের শাঁস গাছ থেকে তো পাড়া যায় না বলে প্রদোষদাদের বাড়ি তাল শাঁস খাওয়া যায় না। এই তো দারুণ নিয়ে এসছো, শরীর ঠান্ডা হবে। একটু ভালো করে ধুয়ে নিও। আচ্ছা ধুচ্ছি, কচি একদম কচি তাল শাঁস ধুয়ে দিচ্ছি, সবাই খাবে। এ বাজারে যাওয়ার পরে তো আমি আর ফোন করিনি, যা বলে দিয়েছিলাম তোমার মনে ছিল? বাজারে গেছি ঝটঝট করে এটা ওটা। সে তো আমি জানি, তোমার বাজার করা মানে আর দরদামের তো কোনো প্রশ্নই নেই। আর জিনিসপত্র না, সে ঠিক আছে, সব জিনিস নিয়ে আসতো, না হলে সেটা আমার জানতে হবে তো কি কি নিয়ে আসতো, আমাকে বলো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শসা, টমেটো, সরিষার তেল, লেবু। আমি লেবুর কথা বললাম, লেবুটা দেখে পছন্দ হয়নি, ভুললে পাওয়া যেত। আমি লেবুর কথা বলেছি, তারপরে আর খেয়াল হয়নি। আচ্ছা ওটা গেছে। আর এদিকে ফলের দিক থেকে তোমার আপেল, ফল যা নিয়ে এসছো গুনে গুনে বলার দরকার নেই, ফল এসছে যখন ঠিক আছে। মুড়ি, বিস্কিট, বাতাসা, মিষ্টিওয়ালা দেখা পাইনি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দুই ভাই বিনা পানি যাবে বলছিল, বিনা পানি যাওয়া বন্ধ, এখন বাড়িতে খাবার খাও। কেমন? ভালো? মিষ্টি লেগেছে? নরম নরম না, একদম শক্ত হয়নি, জেলির মতো। খাও। একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকে, দেখুন। আর পাখির কিচিরমিচির, পাখিরা সব বাসায় ফিরছে, গাছে সব শুধু কিচিরমিচির একটা শব্দ। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।